একটু জানবার চেষ্টা করে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি। রাজাগোপাল বাবু, এর আগে বারংবার আমরা আলোচনা করেছি, বারংবার আমরা জানবার চেষ্টা করেছি যা পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সেখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক স্ট্যান্ডটা কোন জায়গায় রয়েছে। অর্থাৎ একটা দেশ যখন হয়, তখন একটা দেশের শাসনভার যখন কারোর ওপরে যায়, তখন তাদের কাছে একজন নাগরিকের যা ভূমিকা, ঠিক একই রকমভাবে কিন্তু 10 জন নাগরিকের বা সেখানকার গোটা কোটি কোটি মানুষের ভূমিকাটা ঠিক এক জায়গায় রয়েছে। তারপরেও কেন বৈষম্যতা নজরে আসছে? হ্যাঁ, দেখুন, যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেখানে এসেছে, আমি অনেক দিন ধরেই বলছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই। 15th অ্যামেন্ডমেন্টের পরে কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো রোল নেই। যাই হোক, বাংলাদেশ তো আইনের পথে চলে না, সংবিধান মানে না। সে প্রশ্ন আজকের নয়। যে প্রশ্নটা এসেছে, এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাকে কারা বসিয়েছে? বুঝতে পারছি আর্মি বসিয়েছে, কিন্তু আর্মির পেছনে কাদের হাত আছে? জামাতের হাত আছে। জামাতের আমরা জানি এককভাবে সেই শক্তি তাদের নেই। আমরা দেখেছিলাম লাস্ট ইলেকশন যেটা ওরা দাঁড়িয়েছিল 2008-এ, 2টো সিট পেয়েছিল, 32 লক্ষ মতন ভোট পেয়েছিল, কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছে বেগম জিয়ার পার্টি, এবং বেগম জিয়ার পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বিএনপি এবং জামাত, এদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে, জামাত কিন্তু একটা পাকিস্তানি পার্টি ছিল, খেয়াল রাখতে হবে। তো সেই জামাত তারা এই এখন একটু সুযোগ পেয়েছে, সেই দেশটাকে কী করে ইসলামীকরণ করা যায় সেটারই চেষ্টা। এবং যারা ইন্টারিম গভর্নমেন্টে এসেছেন, আমার ধারণা এই বিএনপি জামাতের সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যই তারা পূরণ করবে। প্রথমে মনে হয়েছিল আর্মির বুঝি অ্যাম্বিশন আছে, আর্মি বাংলাদেশে বোঝা যাচ্ছে একেবারে নন প্রফেশনাল। আমরা ভেবেছিলাম এই আর্মি বাংলাদেশে এরা সব, আমাদের জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের ট্রেন্ড। আমাদের ধারণা ছিল এই ভদ্রলোক বোধহয় প্রফেশনালি ট্রেন, গণতন্ত্রে বিশ্বাস আছে, এনার কিছুই সেখানে নেই। উনি একটা এনাকে শিখণ্ডি দাঁড় করিয়ে আইএসআই সেখানে একটা ইসলামিক রাজত্ব বসাবার চেষ্টা করছে, এবং এদের লক্ষ্য হচ্ছে এথনিক ক্লিনসিং, হিন্দু ক্লিনসিং। সারা বিশ্বে যেখানে মুসলমান কোথাও আক্রমিত হলে আরব দেশগুলো এগিয়ে আসে, খ্রিশ্চানরা আক্রান্ত হলে আমরা দেখেছি আমেরিকা, ইংল্যান্ড এগিয়ে আসে, কেননা সেটা খ্রিশ্চানদের দেশ। কিন্তু হিন্দু আক্রান্ত হলে তাদের পেছনে আর কেউ নেই, হতভাগা হচ্ছে। বিভিন্ন জায়গায় রাধাগোপাল বাবু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রোটেস্ট হচ্ছে, তারা প্রতিবাদ করছেন, আন্দোলন সংগঠিত করছেন। আমি এখান থেকে একটুখানি জন্টুবাবুর কাছ থেকে জানবার চেষ্টা করি। জন্টুবাবু, পালাবদল তো হলো, যে কোটা বিরোধী আন্দোলন আমরা দেখেছি, ছাত্ররা পথে নেমেছিল, পরবর্তী সময় তাতে রাজনীতির রং লাগে, সেটা একেবারে স্পষ্ট হয়ে যায়। গোটা বিষয়গুলো যখন আমরা দেখি, যখন সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, সমস্ত ঘটনা নতুন করে বলবার কিছু নেই। মানুষের হয়তো ওই সোশ্যাল মিডিয়া সার্ফিং করতে করতে বা মোবাইল ঘাটতে ঘাটতে সে সমস্ত বিষয় তাদের জানা। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে পালাবদল হয়ে গেল, যা দাবি দাবা ছিল সেগুলো সব পূরণ হয়ে গেল, কিন্তু তারপরেও হিন্দুদের ওপর এইরকম অকথ্য অত্যাচার কেন করা হচ্ছে? তাহলে কোনোভাবে সফট টার্গেট কি হিন্দুরাই ছিল সেখানকার? একদম। দেখো, বাংলাদেশে লাস্ট 50 বছরের উপরে যে ক্ষমতা, তার মধ্যে 18 বছর তো সেনা শাসন এবং একটা ডিস্টারবেন্স। আমরা প্রত্যেকটা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছিলাম, একটা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে 2018-তে বাংলাদেশে যাওয়ার সুযোগ এবং গ্রাসরুট লেভেলে একটা গবেষণার সুযোগের থেকে, যে প্রত্যেকটা পালাবদলের হিডেন একটা মেকানিজম থাকে। সেই হিডেন মেকানিজমটা হচ্ছে ওখানে যে ধর্মীয় সংখ্যালঘু, শুধু হিন্দু নয়, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা যে একটা ট্রাইব এরিয়া, ওরাও মুন্ডা, চা বাগানের, ওরাও কিন্তু ওখানে একটা বড় অংশ বিভক্তির পরে ওদিকে চলে গেছে, শিফট হয়েছে। এদের জমি দখল করা, এদের ইসলামিকীকরণ। এই যে এরশাদ সাহেব যখন 88 ধর্মান্তকরণ কি করা যায়, মানে ধর্ম পরিবর্তন করে দাও, যে কোনো একটা প্রেসার। বাংলাদেশের এটা সরকারি স্বীকৃত মেকানিজম, পাকিস্তানের সরকারি স্বীকৃত মেকানিজম। আমি পরিষ্কার বলছি যে বাংলাদেশের লাস্ট যে সেন্সাসটা হয়েছিল, সেই সেন্সাসে যে পরিমাণ জনসংখ্যাটা হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য অমুসলিম সম্প্রদায় কমেছিল, সেটা কোনোভাবেই পালিয়ে না আসা ছাড়া সম্ভব নয়। আমি একটা বলি যে দেখো, এই পালাবদলগুলোর পিছনে এবারও তোমাদের চ্যানেলেই যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে এদেশের অনেক মুক্তমনা বুদ্ধিজীবীরা ফেসবুকময় ছয়লাভ করেছে, দেওয়াল লিখন করছে, ছাত্ররা রুখে দাঁড়িয়েছে, হাসিনা স্বৈরাচারী, তখন আমরা কিন্তু বলেছিলাম যে এই স্টুডেন্ট আন্দোলনটা রূপটা কিন্তু অন্যরকম, ভারত বিদ্বেষী। এবং এই স্টুডেন্ট আন্দোলনটা সামনে ছিল স্টুডেন্ট মুখ, ভিতরে ছিল হিন্দু এবং ভারত বিদ্বেষী স্লোগান পর্যন্ত উঠতে দেখা গিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দেখো, আন্দোলনটার গতিপ্রকৃতি কোথায় দাঁড়ালো। প্রথমে হামলাটা হলো কোথায়? বেছে বেছে স্টুডেন্টদের দাবি দাবা, অথচ হামলা হচ্ছে সংখ্যালঘু বাড়ি, মন্দির, তাদের সম্পত্তিতে।
বিচারপতি, যে বিচারপতি ওদের এই দাবি দাওয়া সুপ্রিম কোর্টে মান্যতা দিল, সে বিচারপতির বাড়িটা কিন্তু পোড়ানো হয়েছিল। কারণ শরীয়ত অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী এটা যে মন্দির ভাস্কর্য ধ্বংস করতে হবে, মূর্তি রাখা যাবে না, বিচার ব্যবস্থা শরীয়ত মোতাবেক হবে, মূল বিচার ব্যবস্থা থাকবে না, এটার যে প্রকৃতিটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সোরেন আন্দোলন ছিল না। এবং এটার পিছনে এরশাদের সেই যে পুরনো স্বপ্ন 88-র 7 জুন, যে ইসলামিক রাষ্ট্র, মানে ইসলামিক ধর্ম, ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হবে, এরশাদ সাহেব যে রাষ্ট্রপতি থাকাকালীন এটা করেছিলেন, সেটায় পরিপূর্ণ রূপ দেওয়া। এবং এই যে উপমহাদেশে এটা কিন্তু ছোট সাদা মাথায় দেখলে চলবে না। এখানে কিন্তু পাকিস্তান, আমেরিকা, আন্তর্জাতিক একটা বড় চাপ, তাদের ইকোনমিক্যাল কন্ট্যাক্ট থাকতে পারে, কিন্তু পাকিস্তানের ইচ্ছেটা হচ্ছে ইসলামিকীকরণ করলে পরে তাদের সাথে একটা সৌহার্দ্যের জায়গা তৈরি হবে। এই যে জামায়াত উনি বলছিলেন, আমাদের অধ্যাপক সাহেব বলছিলেন, এই জামায়াত যে পাকিস্তানে, শুধু পাকিস্তানের দল নয়, এরা যে ওখানে এথনিক ক্লিনজিং এর হোতা ছিল 77-এ, তারা তো আবার সক্রিয় হওয়ার পিছনে পাকিস্তানেরও একটা হাত আছে। অনেকগুলো বিষয় কিন্তু এই আলোচনাতে উঠে আসছে। তবে এরই মধ্যে একটা ব্রেকিং আপনাদেরকে দিয়ে রাখি। বাংলাদেশে যেভাবে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, যেখানকার সংখ্যালঘু হিন্দুরা, সনাতনীরা যারা পথে নেমেছেন, সেখানে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বৈঠকে ডাক দিয়েছেন এবং সেখানে কার্যত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তিনি বলছেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন এবং তাদের উপস্থিতিতেই আজকের এই বৈঠক সংগঠিত হতে চলেছে। একবার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। হিন্দুদের উপর লাগাতার হিংসা নিয়ে আলোচনা হবে, এমনটাই সূত্র মারফত কিন্তু খবরও পাওয়া যাচ্ছে। শুনুন। হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই? কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যখন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল। যত হিন্দু পরিবার, খ্রিস্টান পরিবার যত আছে, বলতে কেউ তার গায়ে আসতে পারে না। আমার ভাই, আমরা একসঙ্গে যুদ্ধ করছি, একসঙ্গে থাকবো। এটা পুরা বাংলাদেশ একটা পরিবার আমাদের। আমি বক্তব্য আপনাদের সামনে রাখলাম যে তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে, সনাতনীদের নিয়ে, বৌদ্ধদের নিয়ে, এবং সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। দীপ্তাশুবাবুর কাছে আমি এখান থেকে আসি। সবটাই কি তাহলে আইবাস? তিনি যখন ক্ষমতায় আসছেন তখন তিনি বলছেন যে হ্যাঁ তাদেরকে বাঁচাতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু ক্ষমতা নেবার পরও তারপরও দেখা গিয়েছে হামলার ঘটনা ঘটছে। হামলার ঘটনা এখনও ঘটছে এবং এখন যেটা হয়েছে, এখন প্যাটার্নটা পাল্টে এখন যেটা বাংলাদেশের যে আরবান এরিয়া সেখানে অ্যাটাকটা হচ্ছে না, এখন হচ্ছে রুরাল এরিয়া। আচ্ছা বলুন তো, ওই যে লালমাটিতে যে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, উনি বলতে পারবেন যে সেই মেয়েটির আজকে খবর, সেই মেয়েটিকে ফেরানো হয়েছে কিনা? দেখুন, বাংলাদেশে এর আগে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তাতে সবথেকে বেশি মারা গেছিল কারা? হিন্দুরা। 30 লাখ হিন্দু মারা গেছিল। সেই হিসেবে যে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে এত কথা, সেই মুক্তিযুদ্ধের কোটা তো সবথেকে বেশি পাওয়া উচিত ছিল হিন্দুদের, তারা পায়নি। তো প্রথম থেকেই যে আন্দোলনে প্রথম থেকেই স্লোগান ওঠে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কিংবা যাদের হাতে লাল ধাগা তাদের এবার দেশ থেকে ভাগা, তো সেই আন্দোলনের লক্ষ্য কি সেটা একমাত্র বামেরা ছাড়া সবাই বুঝতে পারে। আমাদের বাম এবং বুদ্ধিজীবীরা তারা একটু দেরিতে বোঝেন, তারা প্যালেস্টাইন এসব হলে তাড়াতাড়ি বিভিন্ন সময় তো আমরা দেখেছি তৃণমূলপন্থী যারা বুদ্ধিজীবী বক্তব্য তারা পথে বেরিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখিনি আবার ওই বাংলাদেশের যে ঘটনা ঘটছে, হিন্দুদেরকে যেভাবে পেটানো হচ্ছে, মারধর করা হচ্ছে, একবারে কোড আনকোড বলছি, তার কারণ পথে কিন্তু তারাই নেমেছেন। এবং শুধুমাত্র হিন্দুরা তারা যে পথে নেমেছেন তা না, একই সঙ্গে বৌদ্ধরা, সন্ন্যাসীরা তারাও পথে নেমেছেন। তারাও বলছেন যে হ্যাঁ তারা সেখানে নিপীড়িত, তারা নির্যাতিত, কিন্তু তারপরেও কোনো রকমের আওয়াজ কি এখান থেকে উঠছে? তৃণমূলপন্থী যারা বুদ্ধিজীবীরা রয়েছেন তারা আসবেন। আমি দীপ্তাশুবাবু আসবো, রাধামোহন বাবুর কাছ থেকে রিয়াকশনটা আগে নিয়ে নিই।